আসসালামু আলাইকুম অনলাইন সকল শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভার্চুয়াল ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেশের এই ক্রান্তি লগ্নে আমরা তোমাদেরকে বিভিন্নভাবে পড়ালেখা থেকে তোমরা যাতে বিচ্যুতি না হও সেজন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর অবশ্য দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা যদিও পরিসংখ্যান অধ্যায়টি সহজ মনে করো, আমি মনে করব যে এই দশম অধ্যায়টি আরও সহজ। তুমি যদি দুই একটি টেকনিক মনে রাখো এবং দুইটি নমুনার অঙ্ক করলেই মোটামুটি তুমি যে কোনো প্রশ্নই অধ্যায় থেকে উত্তর দিতে পারবা। তো আমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের আজকের পার্ট হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। আমরা যে সমস্ত বিষয়গুলো আজকে আমার এই পার্ট শেষে আমরা জানবো, আমরা দশম অধ্যায় দুটি ক্লাস করব দুটি নমুনা নিয়ে। অবশ্য তোমরা এই দুটি নমুনা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে ওদের যে কোনো অঙ্কই আশা করি উত্তর দিতে পারবা। তো আমরা এই অধ্যায়ের শেষে যা জানবো, ভূরেখা ঊর্ধ্বরেখা উলম্ব তল কি সেটা জানবো, উন্নতি কোণ অবনতি কোণ কি সেটা জানবো, এবং সর্বশেষ দূরত্ব এবং উচ্চতা বিষয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমরা আমাদের মূল পাঠে যাই। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ভূমির সমান্তরালের রেখা দেখতে পাচ্ছি। তাহলে ভূমির সমান্তরালের রেখাকে অবশ্যই ভূরেখা বলে। আর এই ভূমির সমান্তরালের রেখার উপর যদি অন্য একটি রেখা কল্পনা করা হয়, যাকে আমরা ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা বলবো, এরকম ভূরেখার উপর অসংখ্য রেখা হইতে পারে। ভূরেখার উপর অসংখ্য রেখা হইতে পারে, সবগুলি হবে কি ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। তাহলে ভূরেখা এবং ঊর্ধ্বরেখা দ্বারা আবদ্ধ তলকে আমরা কি বলবো? উলম্ব তল। তাহলে বিষয়গুলো আমরা স্পষ্টভাবে জেনে নিই আরেকটু। আমরা বলতে পারি যে ভূরেখা কাকে বলে। ভূরেখা হলো ভূমির তলে অবস্থিত যে কোনো সরলরেখা, অর্থাৎ ভূমির তলে অবস্থিত ভূমির সমান্তরাল যে কোনো সরলরেখা। এটা হচ্ছে কি ভূরেখা, অর্থাৎ ভূমির সমান্তরালে একাধিক সরলরেখা হতে পারে, প্রত্যেকটাই ভূরেখা। এবং এই ভূরেখার উপর লম্বভাবে যে কোনো সরলরেখা, ভূরেখার উপর এখানে আমরা দেখতে পাচ্ছি PM লম্বভাবে সরলরেখা, এরকম OX হচ্ছে ভূরেখা, এবং এই ভূরেখার উপর PM এর মতো অসংখ্য লম্ব রেখা অঙ্কন করতে পারি, প্রত্যেকটা হবে উলম্ব রেখা। তাহলে আমরা বলতে পারি ঊর্ধ্বরেখা হলো ভূমিতলের উপর যে কোনো লম্ব সরলরেখা, আর উলম্ব তল হচ্ছে কি ভূরেখা এবং ঊর্ধ্বরেখা মিলে যে তল নির্দেশ করে সেটা হচ্ছে কি উলম্ব তল। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভূরেখা কাকে বলে, ঊর্ধ্বরেখা কাকে বলে এবং উলম্ব তল কি তোমরা ইতিমধ্যে শিখতে পেরেছো। এরপর আমরা শিখবো উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে। তো উন্নতি কোণ অবনতি কোণ যদি শিখতে হয় তোমাকে অবশ্যই ভূরেখা চিনতে হবে, ভূরেখার কল্পনা করতে হবে, কারণ ভূরেখার সাপেক্ষেই উন্নতি কোণ অবনতি কোণ সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভূরেখার উপরে একটি বিন্দু বা বস্তু। তাহলে এই বস্তুটি ভূরেখার উপরস্থ একটি বিন্দুতে, ভূরেখার উপরস্থ এই বিন্দুতে একটি কোণ উৎপন্ন করেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এই কোণটাকে আমরা কি বলবো? এই কোণটাকে আমরা উন্নতি কোণ বলবো। আর ভূরেখার নিচে আমরা দেখতে পাচ্ছি একটি বস্তু, ভূরেখার নিচের একটি বস্তু। তাহলে ভূরেখার উপরস্থ একই বিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে, তাহলে এই কোণটিকে আমরা কি বলতে পারি? অবনতি কোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূরেখাটাই হচ্ছে মেইন। ভূরেখার উপরস্থ কোনো বিন্দুতে ভূরেখার উপরের বস্তু যে কোণ তৈরি করছে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর ভূরেখার নিচের বিন্দু ভূরেখার উপরস্থ কোনো বিন্দুর সাথে যে কোণ তৈরি করছে তাকে আমরা কি বলবো? অবনতি কোণ। তো শিক্ষার্থীরা চলো তোমাদের পাঠ্য বইয়ের একটি চিত্রের মাধ্যমে আমরা উন্নতি অবনতি কোণ সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা লাভ করার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিমান। তো এখানে আমি যদি কে ভূরেখা কল্পনা করি, কে ভূরেখা কল্পনা করি, তাহলে এই যে দালানের এস বিন্দুটি বিমানের সাথে যে কোণ তৈরি করতেছে এটা হচ্ছে কি অবনতি কোণ। অর্থাৎ ভূরেখার নিচের কোনো বিন্দু ভূরেখার উপরস্থ কোনো বিন্দুর সাথে যে কোণ তৈরি করে তাকে অবনতি কোণ বলে। এখন আমরা যদি এই সিডি রেখা চিন্তা করি, যে সিডিকে যদি আমরা ভূরেখা কল্পনা করি, তাহলে সিডিকে ভূরেখা কল্পনা করা হলে এর নিচের বিন্দু, অর্থাৎ যে বিন্দু এই সিডি ভূরেখার সাথে যে কোণ তৈরি করছে তাকে অবনতি কোণ বলে। এখন আমরা যদি এই যে AM রেখা কল্পনা করি, কে যদি ভূরেখা কল্পনা করি, তাহলে AM এর উপরস্থ বিন্দু হচ্ছে কি এইচ। তাহলে ভূরেখার উপরস্থ বিন্দু ভূরেখার কোনো বিন্দুর সাথে, অর্থাৎ যে বিন্দুর সাথে যে
তাকে উন্নতি গুণ বলে। তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম উন্নতি গুণ অবনতি গুণ সম্পর্কে আমরা এটাই স্পষ্ট যে আমাকে ভূরেখা কল্পনা করতে হবে আগে। ভূরেখার নিচের বিন্দু যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে অবনতি কোণ, আর ভূরেখার উপরস্থ কোনো বিন্দু ভূরেখার উপর কোনো বিন্দুর সাথে যে কোণ তৈরি করে তাকে উন্নতি কোণ বলে। অর্থাৎ ভূরেখার নিচে যদি বিন্দু হয় তাহলে সৃষ্টি হবে অবনতি কোণ, আর ভূরেখার উপরে যদি হয় তাহলে হবে উন্নতি কোণ। শিক্ষার্থীরা চলো আমরা দেখি উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে। উন্নতি কোণ, তা আমরা দেখতে পাচ্ছি যে উন্নতি কোণ কাকে বলে। একটি ভূরেখা কল্পনা করো, অবশ্যই ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। তাহলে অবনতি কোণ কাকে বলে, যে ভূতলের সমান্তরাল রেখার নিচের বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। আশা করি তোমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছো। এখন আমরা জেনে নিব এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের কোন বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা এখানে অবশ্যই এর পূর্বের অধ্যায় নবম অধ্যায় এই ত্রিকোণমিতিক সূক্ষ্মগুণগুলো সম্পর্কে জেনেছি। তো এখানে আমরা এই অধ্যায় অঙ্ক করতে গেলে শুধু আমাদের এই তিনটা মান মনে রাখতে হবে, অর্থাৎ সাইন কস টেন এর 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, এই মানগুলো আমাদের মনে রাখলে চলে এবং মানগুলো মনে রাখা খুবই সহজ। সাইনের 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 মানে হাফ, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 এবং 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। ঠিক এই মানগুলো উল্টিয়ে যদি করা হয় তাহলে কসের মান পাওয়া যায়। কসের মান হচ্ছে √3/2 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান সাইন এবং কস দুটোটা সেম, আর 60 ডিগ্রি মান হচ্ছে কস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 60 ডিগ্রি মান হাফ, আর টেন 30 ডিগ্রি মান 1/√3, 45 ডিগ্রি মান হচ্ছে 1 এবং 60 ডিগ্রি মান হচ্ছে √3। এই মানগুলো মনে রাখলেই এই অধ্যায় অঙ্কগুলো খুব সহজে করা যায়, আর অন্যান্য মানগুলো মনে রাখার তেমন কোনো দরকার নেই। এরপরে যে বিষয়টা আমরা জানবো যে আমরা চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা লম্ব ভূমি সমান করে আঁকবো, আর যদি 45 ডিগ্রি থেকে বড় অর্থাৎ 60 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে লম্ব বড় হবে ভূমি ছোট হবে, আর 45 ডিগ্রি থেকে ছোট অর্থাৎ 30 ডিগ্রি হয় সেক্ষেত্রে লম্ব ছোট হবে ভূমি বড় হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রির ক্ষেত্রে কি 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ছোট হবে ভূমি বড় হবে, আমরা দেখতে পাচ্ছি লম্ব ছোট ভূমি বড়। আর 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লম্ব আর ভূমি কি সমান, আর 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে লম্ব বড় হবে ভূমি ছোট হবে। আশা করি শিক্ষার্থীরা এই তিনটা টেকনিক যদি আমরা মনে রাখি তাহলে আমাদের আর এই অধ্যায়ের অঙ্ক করতে কোনো ঝামেলা হবে না। সর্বোপরি আমরা যেটা মনে রাখবো যে ত্রিকোণমিতিক অনুপাত, যে এখানে ত্রিভুজের তিনটে বাহু 6টি অনুপাত গঠন করতে পারে। তো 6টি অনুপাতের মধ্যে আমরা যদি তিনটি মনে রাখি, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো সাইনের বিপরীত হচ্ছে কোসেক ভূমি বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, কসের বিপরীত হচ্ছে সেক অতিভুজ বাই ভূমি, আর ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যানের বিপরীত হচ্ছে কট ভূমি বাই লম্ব। তাহলে যাই হোক এই 6টা অনুপাত আমাদের দরকার নেই, আমি আগেই বলেছি তোমাদেরকে এই তিনটি অনুপাত মনে রাখতে হবে। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে এই 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 টোটালি টেকনিকটা হচ্ছে এই জায়গায় আমাদের সবগুলা এগুলো মনে রাখলে ওদের অঙ্ক খুব সহজে করা যায়। এতক্ষণে আমরা যা আলোচনা করলাম তা আমরা একটি পেজে সামারিটি দেখিয়েছি, অর্থাৎ এই অধ্যায়ের দশম অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য শুধু এই তথ্যগুলো মনে রাখতে হবে। চিত্রাঙ্কনের ক্ষেত্রে মনে রাখতে হবে এই তথ্যগুলো যে 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ভূমি সমান, আর 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় ভূমি ছোট, এবং 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ছোট ভূমি বড়। আর এখানে যে সূক্ষ্মকোণ দেওয়া থাকবে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, দেখো এখানে সূক্ষ্মকোণ দেওয়া আছে এটা বিপরীত হচ্ছে লম্ব এবং অপোজিটটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এখন আমাকে যদি লম্ব আর ভূমি দেওয়া থাকে তাহলে আমাকে ট্যান চিন্তা করতে হবে, আমাকে যদি ভূমি আর অতিভুজ দেওয়া থাকে তাহলে আমাকে কস চিন্তা করতে হবে, আর লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে সাইন চিন্তা করতে হবে। পাশাপাশি এই তিনটি অনুপাতের মান মনে রাখতে হবে। এই অধ্যায় এগুলো ছাড়া আর কিছু মনে রাখার কোনো দরকারও নেই এবং কোনো যুক্তিও নেই, শুধু এইগুলো মনে থাকলেই যেগুলো অঙ্ক করা যায়। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা দেখি যে এগুলো দিয়ে কীভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে হয়। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের প্রাথমিক বিষয়গুলো জেনেছি, এখন আমরা দেখব যে এই অধ্যায়ের একটা সমস্যা কীভাবে আমরা সমাধান করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি মন্টু তার স্কুলের দিকে আসছে, এসে সে চিন্তা করলো যে তার এই জায়গা থেকে তার বিদ্যালয়ের দূরত্ব কত, কিন্তু তার বিদ্যালয়ের উচ্চতা সে আগের থেকেই জানে। এখন সে চাচ্ছে যে তার এই জায়গা থেকে বিদ্যালয়ের দূরত্ব বের করার জন্য। এখন এখানে সে মেপে দেখলো যে 3D কোনো
বিদ্যালয়ের পাদদেশ থেকে অর্থাৎ লোকটির মন্টুর দূরত্ব কত সে জানতে চাচ্ছে। তাহলে চলো আমরা দেখি সমাধানটা কিভাবে করতে হবে। আমরা আগে বলেছিলাম যে এই তথ্যটা জানা থাকলে আমরা অর্থাৎ অঙ্ক খুব সহজে করতে পারবো। এখানে যেহেতু 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমাদেরকে যদি চিত্র অঙ্কন করতে হয় 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা অবশ্যই কি লম্ব ছোট হবে, ভূমি বড় হবে। এখানে আমরা এই চিত্রটাকে এখানে স্থাপন করলাম। তো আমরা এই যে লম্ব ছোট করে এঁকেছি এবং ভূমি বড় করে এঁকেছি এবং 30 ডিগ্রি কোণ দিয়েছি। তাহলে প্রথম চিত্রের ব্যাখ্যা আমাদের শেষ। এখানে বিদ্যালয়ের উচ্চতা দেওয়া আছে 26 মিটার, আর এখানে ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ বিদ্যালয়ের পাদদেশ থেকে লোকটির দূরত্বই হচ্ছে কি বিসি। তাহলে আমাদেরকে বিসি বের করতে হবে। তাহলে এখানে যেহেতু সি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমির সাথে কে জড়িত? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লম্ব আর ভূমির সাথে তিনটে অনুপাতের মধ্যে কে জড়িত? tan। তাহলে আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে কত? tan। তাহলে আমরা এই তথ্যের সাহায্যে আমরা কি চিত্র আঁকতে পারলাম, এবং এই তথ্যটির সাহায্যে আমরা জেনে নিলাম যে কোনটি লম্ব আর কোনটি ভূমি, এবং এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা জেনে নিলাম যে কোন অনুপাতটি ব্যবহার করতে হবে, অর্থাৎ tan ব্যবহার করতে হবে। আর যেহেতু tan 30 ডিগ্রি, আমরা এখান থেকে জেনে নিতে পারি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এই তথ্য ব্যবহার করে আমরা অঙ্কটি সমাধান করতে পারি। তো এখানে আমরা ধরে নিলাম বিদ্যালয়ের উচ্চতা এবি 26 মিটার, বিদ্যালয়ের পাদদেশ থেকে লোকটির দূরত্ব হচ্ছে x মিটার, আর শীর্ষের উন্নতি কোণ, বিদ্যালয়ের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এসি বি কোণ 30 ডিগ্রি। তাহলে এখন এসি বি কোণে আমরা কি পাই? tan এসি বি কোণ লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কি বিসি। তাহলে আমরা আমাদের পরবর্তী ধাপে যাই। তাহলে এখানে বিসি এবির মান হচ্ছে কত? আমরা এই অংশটি ইতিমধ্যে আলোচনা করেছি। তাহলে এবির মান হচ্ছে 26, এবির মান হচ্ছে 26, আর বিসি এর মান হচ্ছে কত? এক্স। এসি বি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান আমরা তোমাদেরকে দেখিয়েছি 1/√3। তাহলে 26 এক্স, তাহলে যদি আমরা আর গুণন করি তাহলে 1 এর এক্স এর গুণ করলে হচ্ছে এক্স, আর 26 আর √3 গুণ করলে 26√3, 26 হচ্ছে 26 আর √3 মান হচ্ছে 1.7321। 26 আর 1.7321 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত? 40.035 প্রায়, অর্থাৎ 40.035 মিটার। তাহলে বিদ্যালয়ের পাদদেশ থেকে লোকটির দূরত্ব কত? 40.035 মিটার প্রায়। তাহলে আমরা এইভাবেই যে কোনো সমস্যার সমাধান করতে পারি। চলো আমরা এরপর সমস্যায় যাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে লোকটি বিদ্যালয়ের দিকে আরেকটু আগাচ্ছে এবং সে এখানে ভাবতেছে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখন বিদ্যালয়ের পাদদেশ থেকে লোকটির দূরত্ব কত হবে? তাহলে আমরা আগের মতোই চিত্র নিয়ে নিলাম, 26 মিটার। তাহলে এখানে আমরা বিদ্যালয়টির উচ্চতা হচ্ছে 26 মিটার আর বিসি হচ্ছে x মিটার। এখন শীর্ষের উন্নতি কোণ এসি বি কোণ হচ্ছে কি 60 ডিগ্রি। তাহলে যেহেতু সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে লম্ব, এবি লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে লম্ব আর ভূমির সাথে জড়িত কি tan। তাহলে tan এসি বি কোণ লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, এবির মান হচ্ছে 26, বিসি এর মান x, আর tan এসি বি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে এখন আমরা যদি আর গুণন করি তাহলে x আর √3 গুণ হবে, আর 26 আর 26 3 এর নিচে 1 আছে, 1 আর 26 গুণ করলে 26। এখন √3 নিচে চলে আসবে, √3 যদি আমরা 26কে ভাগ দিই তাহলে কত হবে? 15.011, অর্থাৎ বিদ্যালয়ের পাদদেশ থেকে লোকটির দূরত্ব কত? 15.011 মিটার। আমরা এভাবে খুব সহজেই এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারি। অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক 3টা অনুপাত জানা থাকতে হবে, সূক্ষ্মকোণের 3টির মান জানা থাকতে হবে, এই তো। আর চিত্র আঁকার জন্য আমাদেরকে মনে রাখতে হবে 60 ডিগ্রি হলে দেখো 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় হয়েছে, ভূমি ছোট হয়েছে, আর 30 ডিগ্রি বেলায় লম্ব ছোট হয়েছে, ভূমি বড় হয়েছে। আর যদি 45 ডিগ্রি হয় লম্ব ভূমি সমান হবে। তা আশা করি শিক্ষার্থীরাও তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই সমাধান করতে হয় এই ত্রিকোণমিতিক কোণগুলোর মাধ্যমে। এখন আমরা অঙ্কটিকে চলো একটু ভিন্নভাবে চিন্তা করি। অর্থাৎ আমাদের কোণ দেওয়া ছিল সি কোণ 60 ডিগ্রি। এখন আমরা যদি এ কোণকে সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে দেখো বিদ্যালয়ের উচ্চতা ঠিকই আছে। তাহলে যখন আমরা এ কোণকে সূক্ষ্মকোণ বিবেচনা করেছি তখন কিন্তু বিসি আমাদের লম্ব হয়ে গিয়েছে এবং এবি হচ্ছে কি ভূমি, এবি হচ্ছে ভূমি, বিসি লম্ব। তাহলে এখানে সূক্ষ্মকোণ হচ্ছে কি বি এ সি কোণ। আর
বিদ্যালয়ের উচ্চতা 26 মিটার, ঠিকই আছে। এখানে কোণটা হবে বিএসি কোণ, আর বিসি হচ্ছে এক্স মিটার, অর্থাৎ আমাদের কোণটা চেঞ্জ হয়েছে। কোণটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের লম্ব হয়ে গেছে বিসি এবং ভূমি হচ্ছে এবি। তাহলে লম্ব আর ভূমির সাথে জড়িত ট্যান ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে বিএসি কোণ হবে, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। আমরা যদি মান বসাই যে ট্যান 30 ডিগ্রি, বিসির মান হচ্ছে এক্স এবং এবি এর মান হচ্ছে কত 26, তাহলে ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3 এক্স যা আছে ছিল তাই 26, আর গুণন করা হলে এক্স আর √3 গুণ হবে, আর 1 আর 26 গুণ হলে 26, √3 26কে √3 দ্বারা ভাগ হবে। 26কে যদি √3 দ্বারা ভাগ করা হয়, √3 এর মান হচ্ছে 1.7321, 26কে ভাগ করলে হচ্ছে কত 15.01, অর্থাৎ বিদ্যালয়ের পাদদেশ থেকে লোকটির দূরত্ব 15.01 মিটার প্রায়। তাহলে এভাবে আমাদের যদি আগে তোমাদেরকে বলেছি যে সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং অপর বাহু হচ্ছে কি ভূমি, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এভাবে আমাদেরকে চিন্তা করে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত এই যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 6 নিয়ে আলোচনা করব। একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যেন তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 3 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে কত দেওয়া আছে 30 ডিগ্রি। তুমি আগে চিন্তা করো, দেখবা যে কোণ কয়টা দেওয়া আছে। আমরা কিন্তু যেই নমুনাটা আলোচনা করতেছি একটি সূক্ষ্মকোণ দেওয়া থাকবে। আমরা পরবর্তী পার্টে আমাদের সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব দুটি সূক্ষ্মকোণ দেওয়া থাকলে কিভাবে সমাধান করতে হয়। আমাদের আজকের পার্ট 1 আমরা শুধু একটি সূক্ষ্মকোণ দেওয়া থাকলে একই নমুনায় সবগুলো অঙ্ক করা যায়। তো এখানে যেহেতু 30 ডিগ্রি দেওয়া আছে, আর 30 ডিগ্রি কোথায় উৎপন্ন হচ্ছে, অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান, অর্থাৎ দণ্ডায়মান অংশের সাথে ভাঙা অংশ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা চিত্রটি একটু দেখি আগে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এবি একটি খুঁটি, আমরা ধরে নিয়েছি এবি একটি খুঁটি। এবি খুঁটিটি সি বিন্দুতে ভেঙে গিয়েছে, অবিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা যদি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এইচ ধরেছি, তাহলে দণ্ডায়মান অংশ ধরে নিয়েছি এক্স, তাহলে ভাঙা অংশ কি হবে, এইচ থেকে দণ্ডায়মান অংশ বাদ যাবে, এইচ মাইনাস এক্স। আর এখানে যেহেতু অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করছে ডি বিন্দুতে। তাহলে আমরা আশা করি চিত্রটা কিভাবে আঁকতে হয় ইতিমধ্যে বুঝতে পেরেছি। চলো আমরা ইতিমধ্যে যে বর্ণনাটা দিয়েছিলাম সেটা এখানে লিখে নিয়েছি যে এবি হচ্ছে একটি খুঁটি এস মিটার, গাছটির অবিচ্ছিন্ন দণ্ডায়মান অংশ হচ্ছে বিসি এক্স মিটার, তাহলে অবিচ্ছিন্ন ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে সিডি এইচ মাইনাস এক্স, এবং গাছের গোড়া থেকে স্পর্শের দৈর্ঘ্য হচ্ছে বিডি 10 মিটার, এবং অবিচ্ছিন্ন অংশ ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন দেখো চিন্তা করো, আমরা যদি এই তথ্যের সাথে মিলে, আমরা বলেছিলাম যে এই অধ্যায় করতে গেলে শুধু এই তথ্যগুলো জানা থাকলে চলবে। তাহলে দেখো এখানে যেহেতু 30 ডিগ্রি কোণ, তাহলে 30 ডিগ্রি কোণের বিপরীত হচ্ছে কি লম্ব ছোট হবে, ভূমি বড় হবে। দেখো বিডি ছোট, বিসি বড়, তাহলে চিত্র আমাদের হয়েছে। এখন আমাদের কি মান দেওয়া আছে, আমাদের এখানে কি মান দেওয়া আছে, যে এখানে মান দেওয়া আছে যে আমরা এখানে তোমাদের আগে বলেছিলাম যে সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে লম্ব। তাহলে এখানে লম্ব হচ্ছে কি বিডি আর ভূমি হচ্ছে কি বিসি। যদি আমাদেরকে ভাঙ্গা দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে এখানে বিসি হচ্ছে ভাঙ্গা দণ্ডায়মান অংশ, আর এখানে লম্ব হচ্ছে কি বিডি। তাহলে লম্ব আর ভূমির সাথে কে জড়িত, লম্ব আর ভূমির সাথে ট্যান জড়িত। তাহলে আমাকে এখানে ত্রিকোণমিতিক ট্যান চিন্তা করতে হবে, আর চিত্র হয়েছে। আর সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে লম্ব, এই যে আমরা এই অনুপাতে ধরে নিয়েছি। তাহলে এখন দেখো এই ত্রিভুজে আমরা লম্ব ট্যান বিসি ডি কোণ, বিসি ডি কোণ, তাহলে এখানে লম্ব হচ্ছে কি বিডি আর ভূমি হচ্ছে কি বিসি, লম্ব বিডি ভূমি হচ্ছে বিসি। তাহলে বিডির মান হচ্ছে 10, বিসির মান হচ্ছে এক্স, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে ট্যান এর ট্যান এক্স এর এক্স, আর গুণন করা হলে 1 এর এক্স এ গুণ করলে হবে এক্স, আর ট্যান এর √3 গুণ করলে হবে ট্যান √3, ট্যান √3 গুণ করলে হবে 17.1
32। তাহলে আমরা বিসির মান পেয়ে গেলাম কত? 17.32। অর্থাৎ গাছটির অবিচ্ছিন্ন দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য হচ্ছে 17.32 মিটার। এখন তোমাকে যদি বলা হতো যে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করো, অর্থাৎ এই সিডির অংশের মান চাওয়া হয়, তাহলে দেখো আমি এক্স এর মান পেয়ে গেছি অলরেডি। এক্স এর সাথে তুলনা করলে আমি কি এই সিডি অংশের মান পাইতে পারি। তো আমরা দেখি অংশটা। এখানে আমরা অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, তাহলে গাছটির বিচ্ছিন্ন দণ্ডায়মান অংশ আমরা পেয়েছি কত? বিসি পেয়েছি 17.32 মিটার। তাহলে এখানে দেখো যেহেতু এটা হচ্ছে ভূমি, বিসি হচ্ছে ভূমি আর সিডি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের সাথে কে জড়িত? কস জড়িত। ভূমি আর অতিভুজের সাথে কস জড়িত, তো আমরা এখানে কস বিসি ডি কোণ লিখেছি। আর কস ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে কে? সিডি। তাহলে বিসি এর মান হচ্ছে কত? এক্স। বিসি এর মান হচ্ছে এক্স মাইনাস এক্স। আর বিসি ডি কোণ সূক্ষ্মকোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি মান কত? √3/2। এখানে দেখে নিতে পারো এই যে কস 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমরা √3/2 লিখে নিলাম। এক্স এইচ মাইনাস এক্স, তাহলে এইচ মাইনাস এক্স আর √3 গুণ হবে, আর গুণন হলে আর 2 আর এক্স গুণ হবে 2x। √3 আমরা নিচে নিয়ে আসলে অর্থাৎ 2x কে ভাগ হবে, x এর মান বসাই দিলাম 17.32 কে 2 দ্বারা গুণ করলে হবে কত? 34.642। একে ভাগ হচ্ছে কত? √3 এর মান হচ্ছে 1.7321। তাহলে 34.642 কে যদি 1.7321 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 20। তাহলে এইচ মাইনাস এক্স এইটা হচ্ছে কি? সিডি, অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। তাহলে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত? 20 মিটার। এভাবে আমরা খুব সহজে, অর্থাৎ এই তথ্যগুলো আমি তোমার প্রতিটা অঙ্কের সাথে এই তথ্যগুলো রেখেছি। 3টা অনুপাত আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, এটা সবসময় মনে রাখবা, সূক্ষ্মকোণের বিপরীত লম্ব। আর চিত্র আঁকার ক্ষেত্রে এই তথ্যটা মনে রাখতে হবে, আর 3টা মান মনে রাখতে হবে। এই 3টি অনুপাতের মান মনে রাখলেই খুব সহজে অঙ্ক করা যায়। এখানে যেহেতু আমরা ভূমির মান পেয়েছি, অতিভুজ বের করতে হবে, তাহলে ভূমি আর অতিভুজের সাথে জড়িত কস মান বসিয়ে দিলাম, বাস হয়ে গেল। এখন আমাকে যদি বলা হতো যে উচ্চতা গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত বা খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, তাহলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য এইচ ধরে নিয়েছি। তাহলে এই অংশে দেখো আমরা এটা কি করব? এইচ রেখে এক্স কে আমরা কি ডান পাশে নিয়ে আসলাম সমান চিহ্নের, যেহেতু এটা মাইনাসের দিকে হবে প্লাসের। আর এক্স এর মান কত? 17.32। তাহলে 20 আর 17.32 যোগ করলে হচ্ছে 37.32। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 37.32, অর্থাৎ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত? 37.32 মিটার। তাহলে এভাবে আমরা উদাহরণ 6কে খুব সহজে সমাধান করতে পারি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি তা বুঝতে পেরেছো। তা বাসায় বসে যদি একটি সূক্ষ্মকোণ দেওয়া থাকে, তোমাকে বারবার বলি আমাদের সেকেন্ড পার্টে আলোচনা করবো দুটি সূক্ষ্মকোণ দেওয়া থাকলে কীভাবে সমাধান করতে হয়। আমরা আলোচনা করেছি আজকে একটি সূক্ষ্মকোণ দেওয়া থাকলে কীভাবে সমস্যা অর্থাৎ দূরত্ব উচ্চতা বের করতে হয়। তাহলে একটা সূক্ষ্মকোণ যদি দেওয়া থাকে তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি? লম্ব। আমি তোমাকে বলেছি এই তথ্য কয়টা খুব তুমি ভালোভাবে মনে রাখবা, তাহলে তুমি যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারবা। আর যে মান দেওয়া আছে যার মান বের করতে হবে, তাহলে ওইটা কোন অনুপাতের সাথে জড়িত সেটা ব্যবহার করে, আর চিত্র আঁকার ক্ষেত্রে এই শর্তগুলো মেনে তুমি যদি অঙ্ক করো খুব সহজ হয়ে যাবে। তাহলে তুমি বাসায় বসে আরেকটা অঙ্ক প্র্যাকটিস করতে পারো। অর্থাৎ আমি এখানে ঠিক ভাঙ্গা খুঁটি হোক ভাঙ্গা গাছ হোক একইভাবে তুমি প্র্যাকটিস করবা। এখানে আমি একটা খুঁটির উচ্চতা 64 মিটার দিয়েছি, সেটা সি বিন্দুতে ভেঙে গিয়েছে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য কত? এটা তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করবা, আর পাশে যে নিয়মগুলো আছে তুমি এগুলো নোট করে নিতে পারো। এক্ষেত্রে তোমার মনে রাখার জন্য বলি, যেহেতু এখানে সূক্ষ্মকোণ দেওয়া আছে তাহলে বিসি হচ্ছে কি? লম্ব, আর সিডি হচ্ছে কি? অতিভুজ, আর বিডি হচ্ছে ভূমি। তাহলে এই দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বের করবা আর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করবা। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্তই। আমরা আজকে যা আলোচনা করলাম তার আলোকে তুমি তোমার পাঠ্য বইয়ের 10 থেকে 9 পর্যন্ত এবং 13, 17, 18 এই অঙ্কগুলো করতে পারবা। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে আমাদের পরবর্তী পাঠে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আশা করি বাসায় বসে ক্লাসটা বারবার দেখে তুমি প্র্যাকটিস করবা, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। যে কোনো অঙ্ক খুব সহজে তুমি সমাধান করতে পারবা। তো ধন্যবাদ, ভালো থাকো।